আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। এখন খিত্তায় খিত্তায় চলছে তালিম ও তাসকিল। মুসল্লিদের জিকির আজগারে মুখর পুরো ইজতেমা ময়দান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। আজ শুক্রবার হওয়ায় জুমার নামাজে অংশ নিতে ইজতেমামুখী হাজারো মানুষ যে যেভাবে পারছেন নামাজে অংশ নিতে ছুটছেন টঙ্গীর তুরাগ তীরের উদ্দেশ্যে। জুমার নামাজের ইমামতি করার কথা রয়েছে তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা জুবায়েরের। রোববার আখেরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব, আর ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা। তবে বিভিন্ন সময় দুই গ্রুপের সংঘর্ষের কারণে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে। সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, বিশ্ব ইজতেমার কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে কার্যক্রম কি চলছে এবং মুসল্লিদের ভিড় আপনি কেমন দেখছেন? আমাদের প্রতি বছরের চিরচেনা সেই ইজতেমার রূপ অনেকটাই পাল্টে গেছে এবছর বিশ্ব ইজতেমার শুরুর দিন। আমরা সকাল থেকেই দেখেছি যে সেই বিশ্ব ইজতেমার প্রচণ্ড মানুষের চাপ, মানুষের ঢল, এবং ইজতেমা ময়দানে বাহিরে প্রচুর মানুষ থাকে, রাস্তাঘাটে মানুষ শুয়ে থাকে। এবছর সম্পূর্ণ বিপরীত। ময়দানের অভ্যন্তরে মুসল্লিরা অনেকটা আয়েশ করে তারা বসে বয়ান শুনতেছেন, তাবলিগের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, এবং ময়দানের ভিতরে অনেকটাই জায়গায় জায়গায় ফাঁকা আমরা দেখেছি। রাস্তাঘাটের মধ্যে কোনো চাপ নাই এবং সেই মানুষের ঢল অনেকটাই অনুপস্থিত, এবং যানজট বলতে নাই এখন। এই রাস্তাঘাটে অবাধে এবং খুব ভালোভাবে যানবাহন চলাচল করছে, কোনো ভিড় আমরা লক্ষ্য করিনি। আর যেহেতু সকালে আম বয়ানের মধ্য দিয়ে প্রতি বছরই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়, এই বছর তাবলিগ যারা মুরব্বীরা চিন্তা করেছেন যে আমরা চাঁদের মাস অনুযায়ী আমরা আগের দিন সূর্যাস্তের পরে, অর্থাৎ গতকাল সূর্যাস্তের পর থেকেই তাদের আজকে শুক্রবার দিবস শুরু হয়েছে, এবং গতকাল বাদ মাগরিব থেকেই তারা থেমে থেমে আম বয়ান করেছেন, এবং আজকে পূর্ণাঙ্গভাবে তাদের আম বয়ান চলছে। এবং আপনি যেটা বলেছেন, মাওলানা জিয়াউল হক এখন আম বয়ান করছেন, এবং বাংলাদেশের একজন তাবলিগ মুরব্বী সেটা তর্জমা করে মুসল্লিদেরকে শোনাচ্ছেন। এই আম বয়ানের মাধ্যমে যে মানুষের আখিরাত পাওয়ার জন্য এবং দিনের কাজ করার জন্য এই তাবলিগ অত্যন্ত জরুরি, এটাই বয়ানের মাধ্যমে মুসল্লিদেরকে শোনাচ্ছেন। এবং তাবলিগের কার্যক্রম আজকে 3 দিন চলবে, তারপর হবে মোনাজাত। এই ছিল সর্বশেষ অবস্থা কথা। বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন? নাসির, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর এখন গাজীপুর এই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 7,500 পুলিশের পাশাপাশি র্যাব, আনসার এবং সেনাবাহিনীর টহল রয়েছে, এবং এই খিত্তায় খিত্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অনেকটা বাড়ানো হয়েছে। যেহেতু তাবলিগের আভ্যন্তরীণ কুন্দল এবং দ্বন্দ্ব রয়েছে, সেই দিকটা তারা বিবেচনায় রেখেছেন। এবং আজকে থেকে র্যাবের মাধ্যমে ইজতেমার উপর দিয়ে হেলিকপ্টার টহল থাকবে, তুরাগ নদীর মধ্যে নৌ টহল থাকবে। এইভাবেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, ভবিষ্যতে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই দিক বিবেচনা করে কথা। টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কলেজের সামনে সড়কে অবস্থান করছে। রাত 9টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল। শিক্ষার্থীদের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা কথা বলেন সরকারের প্রতিনিধি দলের প্রধান। তারপরেও শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিতে রাজি হননি। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কলেজটির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেল 5টা থেকে শিক্ষার্থীরা
আমরণ অনশন পালন করছে। অনশনের ২০ ঘণ্টা পার হলেও দাবিতে কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। পরে নিজ ক্যাম্পাস থেকে বেরিয়ে গুলশান মহাখালীর সড়কে অনশন করে সড়ক আটকে রাখে তিতুমিরের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি বা আমাদের নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি, আমাদের নামের দাবি নিয়ে আমরা এখানে বসেছি। ওনারা বলেছি ভার্সিটি করে দিবে, তারপরে ওনারা কেন আমাদের 7 কলেজের সাথে যুক্ত করলো? এটাই হলো অর্থাৎ প্রশাসন দ্বিচারিতা করছে এখানে। আমরা যদি জনদুর্ভোগ না করি ওনারা সাড়া দেয় না, এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। তারা তাদের আন্দোলনে আছেন, আমরা আমাদের আন্দোলনে আছি। শিক্ষার্থীরা দল গঠন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যমটির প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গেটেন ব্র্যাচম্যানের উপস্থাপনায় পডকাস্টে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। পরিস্থিতির কারণে তারা রাজনীতিতে যুক্ত হয়ে দল গঠন করছে। এটি করা দরকার বলেও মন্তব্য করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিনি বলেন, শিক্ষার্থীরা রক্ত দিয়ে যা অর্জন করেছে তাদেরকেই তা রক্ষা করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের অর্জন এমন সব ব্যক্তিরা দখল করবে যারা বিগত প্রশাসনের মতো সবকিছুর পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ খুঁজছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের একটি সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। বর্তমান সরকারে ছাত্র উপদেষ্টারা ভালো করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় ব্র্যাচম্যান রিভিউ নামের এই পডকাস্টের স্ক্রিপ্ট বৃহস্পতিবার প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে শিক্ষার্থীদের সম্ভাব্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। গেল 15 বছরের কার্যক্রম বিবেচনায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, তবে নিষিদ্ধ করা আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে জানিয়েছেন উপদেষ্টা। বলেন, সরকার সকল প্রস্তুতি নিয়ে রাখলেও বিএনপি আরও সময় নেয় জুলাই ঘোষণাপত্র দিতে দেরি হচ্ছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার সহ আহত, অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদান এবং সাংবাদিকদের সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সব মিলিয়ে 127 জনকে দেওয়া হয় আর্থিক সহায়তা। সেখানে রাখা বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সহ যে কোনো পেশাজীবীর মধ্য থেকে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হবার চেষ্টা করলে সরকার কঠোর হবে। আর গণহত্যার হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল উপদেষ্টা পরিষদ থেকে তার পদত্যাগ ও ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। তো এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল। প্রশ্ন ছিল দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের চিন্তা আছে কিনা। এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না। এ সময় সাংবাদিকরা জানতে চান, নির্বাচন, জুলাই ঘোষণাপত্র দেয়া সহ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা। গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে
আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। রাজনৈতিক দলের সাথে কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও ঐক্য আছে এবং অভ্যুত্থানের প্রতিশ্রুতি পালনে সবাই একসাথে কাজ করবে বলেও আশাবাদ তথ্য উপদেষ্টার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ঠিক করা না গেলে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। বলেছেন, সবাই এমন একটি জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে যেখানে জনগণ সিদ্ধান্ত নিতে পারবে কে রাষ্ট্র পরিচালনা করবে। 4 জেলায় দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। চেষ্টা করব প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরায় এই কর্মশালা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের সবার মতামতের ভিত্তিতে 31 দফা দেওয়া হলেও বড় দল হিসেবে দায়িত্ব বেশি বিএনপির। বলেন, রাষ্ট্র মেরামতের কারিগর হতে হবে দলের নেতাকর্মীদের। এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছে, যারাই বর্তমানে গত 2 মাস, 3 মাস, 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, এমন সরকারও এই যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি। 31 দফাতে আমরা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু, সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মানুষের নিত্যদিনের সমস্যা জিইয়ে রেখে কোনো সংস্কার কার্যক্রমই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারলে ধীরে ধীরে সমাধান হবে সব সমস্যার। আপনি জনগণকে সুন্দর বলবেন, এই করব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা? দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা? আমরা যত যাই করি, আমরা যদি দেশ